টাঙ্গাইলের বাসাইলে একই স্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, রবিবার বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে একই স্থানে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজ সমাবেশের আহ্বান করায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তিকে শহীদ মিনারে প্রবেশ করতেও দেয়া হবে না। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ৪ দফা দাবিতে আন্দোলন করায় মোট ৬ জনকে বরখাস্তের প্রতিবাদে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নিয়েছেন। ছুটির দ্বিতীয় দিন থেকে বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ১০ উপজেলার লক্ষাধিক গ্রাহক। ঠিকাদার দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান পল্লী বিদ্যুৎ কর্মকর্তা। সমস্যার স্থায়ী ও দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সহকর্মী মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃহস্পতিবার একযোগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৮০৯ জন কর্মকর্তা কর্মচারী অনির্দিষ্টকালের ছুটির আবেদন দিয়ে অফিস ছাড়েন। শুক্রবার মধ্যরাত থেকে জেলার বারহাট্টা, দুর্গাপুর, পূর্বধলা, মোহনগঞ্জ, আটপাড়া সহ ১০টি উপজেলার একাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক গ্রাহক, বিপাকে পড়েছেন মৎস্য চাষিরা। রাত্রে থেকে কারণ নাই, ১টা-১.৫টা থেকে এই পর্যন্ত কারণ না, তার কারণে অক্সিজেন শর্টেজ আছে। ফিশারি যা আছে সব জেনারেটর কেনার চিন্তা ভাবনা করতেছে। গতকালকে রাত্রে 2টার সময় বিদ্যুৎ গেছে, এখন পর্যন্ত আসে না। এখন গরম অতিরিক্ত। যাদের জেনারেটর মেশিন আছে হেরা জেনারেটর মেশিন চালানোর ব্যবস্থা করছে, যাদের নাই হেরা খুব কষ্টে আছে। এর দ্রুত সমাধান না হলে দেশের সমূহ ক্ষতি হবে, উৎপাদনের ক্ষতি হবে। ৪ দফা দাবিতে আন্দোলন করায় মোট ৬ জনকে বরখাস্তের ঘটনায় নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা গণছুটি নেয়। গ্রাহক কিন্তু এসে আমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে গেছে। গ্রাহক এসে আমাদেরকে বলছে যে আপনারা বলছেন আগে যে বিলের সাথে সার্ভিস ড্রপের টাকা সমন্বয় করবেন, এখন করতেছেন না। তখন দেখা যায় যে গ্রাহক আমাদেরকে চুর বাটপার যা মুখে আসে তাই বলে। সার্বক্ষণিক গ্রাহককে আমাদের মুখোমুখি করে দিচ্ছে। বিগত ১৭ই আগস্ট থেকে আমাদের পূর্বের ন্যায় দমন পীড়ন নিপীড়ন চলতেছিল এবং আজ পর্যন্ত ৩২ জন কর্মকর্তা কর্মচারী সাসপেন্ড সহ সংযুক্ত হয়েছে। আমরা বিগত ৩১শে আগস্ট থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, জরুরি সেবা চালু রেখে। ঠিকাদার দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা চালু রাখতে কাজ করছে কর্তৃপক্ষ। তবে অন্য জেলা থেকে লোকবল এনে সাময়িক সমাধান করার চেষ্টা হলেও সমস্যার দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আরবি স্যাররাও রাত ৪টা পর্যন্ত চেক করে লাইন ফল্ট পেয়েছে। তারপর দিনে সকাল 8:30টার সময় আমরা বের হয়ে গেছি। 12:30 ওই সবগুলো ইনসিলেটর পরিবর্তন করে চালু করা হয়েছে। আমি আরেকটা প্রস্তাব দিয়েছি পল্লী বিদ্যুৎকে যে আমাদের পাশের জেলা শেরপুর, জামালপুর, ওইখানে যেহেতু আন্দোলনটা এত প্রকট না, ওইখান থেকে কিছু লোককে এখানে প্রেশনে যদি নিয়ে আসা যায় আপাতত, ওনারা কর্মবিরতি থেকে ফিরিয়ে না আসা পর্যন্ত, তাইলে হয় আপৎকালীন এই সমস্যাটা কন্টিনিউ আমরা রাখতে পারবো, যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়। নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন জেলার 10 উপজেলা ছাড়াও সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর হাওড়াঞ্চলে গ্রাহক রয়েছে 6.5 লাখ। 26টি অভিযোগ কেন্দ্র সহ 20টি সাবস্টেশন ও 12টি জোনাল অফিসের মাধ্যমে গ্রাহকদের সেবা দেওয়া হয়। হাসান আহমেদ, ৭১। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী এম এ রাজ্জাক। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন, এবং কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজ আসলে পুরো বিষয়টি নিয়ে কি মন্তব্য রাখলো, আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, এই বিষয়টি নিয়ে কিন্তু এলাকায় একটি অস্থির অবস্থা বিরাজ করছে, এবং আমি যদি আপনাকে দেখাই, এই মুহূর্তে আমি বাসাইল উপজেলার মধ্যে অবস্থান করছি। এখানে আপনি যেটি বলেছেন যে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাজের ব্যানারে দুইটি বিষয় নিয়ে একই জায়গায় সমাবেশ ডাকার কারণে এটি কিন্তু উপজেলা প্রশাসন এটি ১৪৪ দ্বারা জারি করতে বাধ্য হয়েছে। তারা যেটি ব্যাখ্যা দিয়েছেন যে এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ১৪৪ দ্বারা জারি ছাড়া কিন্তু তাদের
তাদের কোনো আর উপায় ছিল না, এটি কিন্তু তারা ব্যাখ্যা দিয়েছেন। এদিকে বাসাইল থানার যে অফিসার ইনচার্জ তিনি যেটি বলেছেন যে এখানে কোনো মতেই দুইটি, একটি ছাত্র সমাজের ব্যানার আর একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ব্যানার, এই দুটি ব্যানারে একই জায়গায় একটি অনুষ্ঠান করতে গিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এমন ঘটনা কোনোভাবেই ঘটতে দেওয়া যাবে না। যে কারণে উপজেলা প্রশাসনের 144 ধারাকে কেন্দ্র করে এই জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। এখানে সেনাবাহিনীর টহল রবে বলে তারা জানিয়েছেন, তবে এখন পর্যন্ত এই জায়গায় কোনো সেনাবাহিনীর টহল লক্ষ্য করা যায়নি। তবে পুলিশ সজাগ রয়েছে। তারা যেটি বলছে যে কোনো মুহূর্তে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটলেই তাদের পক্ষ থেকে নেওয়া হবে নানা ধরনের ব্যবস্থা। এই কারণে এখানে অতিরিক্ত পুলিশ থেকে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকজন এখানে নিয়োজিত রয়েছে। লাবণী। রাজাক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা নিশ্চয়ই বিষয়ে আরো তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী এম এ রাজাক। বাড়ছে রংপুর নগরী, গড়ে উঠছে নতুন নতুন বাড়িঘর ও কারখানা, কিন্তু বহু মানুষের অভিযোগ অপরিকল্পিত সম্প্রসারণ হচ্ছে নগরীর, কমছে আবাদি জমি। এতে ঝুঁকির মুখে পড়ছে এই অঞ্চলের খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা, কিন্তু প্রশাসন এ ব্যাপারে উদাসীন। শাহবাইজিত আহমেদের প্রতিবেদন। 1869 সালের 1 মে 50.56 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রংপুর পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। 2012 সালে 205 বর্গ কিলোমিটার অঞ্চল নিয়ে ঘোষণা হয় দেশের 10ম সিটি কর্পোরেশন। সেই থেকে দ্রুত অপরিকল্পিতভাবে এর সম্প্রসারণ হচ্ছে, কিন্তু নগরের বাসিন্দারা জানান প্রভাব খাটিয়ে সিটি কর্পোরেশনের অনুমোদন ছাড়াই ফসলি জমিতে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও মিল কলকারখানা। টাকা পয়সা হয়েছে, মানুষ জমি কিনতেছে, বাউন্ডারি করতেছে, করিয়া রাখি দিতেছে, ওটা ফসল করতেছে না। এই কারণে আমাদের দেশের ফসলে ঘাটতি হচ্ছে। জমির দাম বাড়ার কারণে বাড়তেছে, জন্য মানুষ বেচতেছে না, আর বাড়িঘর দিয়ে ভরপুর, কলকারখানা উঠতেছে চতুর্পাশে, যার কারণে আমাদের আবাদি জমি বা কৃষকের ঘরে জমির শর্ট। তো রংপুর শহরের কোনো পরিকল্পনা নেই। নগর উন্নয়ন এবং পরিকল্পনার যে রূপরেখা আমরা চিন্তা করছিলাম সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। যত্রতত্র বাসাবাড়ি, বিল্ডিং, অফিস আদালত তৈরি হচ্ছে। রাস্তাঘাট এখন থেকে 10-15 বছর আগে যাচ্ছিল, এখনও ওরকমই আছে, কোনো পরিকল্পনা নেই এটা নিয়ে, এবং রংপুরকে বরাবরই বঞ্চিত করা হচ্ছে। শহরের এমন অবাধ বিস্তৃতির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নগরবিদরাও। দুঃখের বিষয় হলো যে আমরা 14 সালে এই মাস্টার প্ল্যান করে আমাদের পরিষদ থেকে অনুমোদন করায় স্থানীয় সরকার বিভাগে জমা দেই এটা গেজেট করার জন্য, অর্থাৎ এটা যে অথেন্টিকেশন প্রয়োজন সেটার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো যে অদ্যবধি আমাদের এই মাস্টার প্ল্যানটা এখনও গেজেট হয়নি। আর গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক বলছেন, জমি রক্ষায় ঠিকঠাক পরিকল্পনার অভাব ও নানা সীমাবদ্ধতা রয়েছে। পরিবেশ শুধু ডাক্তারের নয়, পরিবেশ শুধু ইঞ্জিনিয়ারের নয়, পরিবেশ শুধু শিক্ষকের নয়, পরিবেশ শুধু রিক্সাওয়ালার নয়, পরিবেশ সবার। পরিবেশটা যদি ভালো থাকে আমরা সকলেই ভালো থাকবো, পরিবেশটা যদি খারাপ হয়ে যায় তাহলে এর যে ব্যাড ইফেক্টটা, এনভায়রনমেন্টাল ইফেক্ট বা হেলথ ইফেক্ট, সেটা কিন্তু আমাদের উপরেই এসে বর্তাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী রংপুর জেলায় 5 বছর আগে আবাদি জমি ছিল 1,91,100 হেক্টর, বর্তমানে কমে দাঁড়িয়েছে 1,80,500 হেক্টর জমি। শাহবাইজিদ আহমেদ, 71, রংপুর। বিষয় একটু তথ্য জানানোর চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহবাইজিদ আহমেদ। বাইজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, এবং প্রতিবেদনে যেমনটি দেখলাম যে অপরিকল্পিত সম্প্রসারণের বিষয়টি উঠে এসেছে। এই বিষয়ে আসলে যারা স্থানীয় তারা কি বলছে এবং প্রশাসন কি বলছে বিষয়টি নিয়ে? দেখুন, রংপুরে কিন্তু রংপুর সিটি কর্পোরেশন হয়েছে 13 বছরে হতে চললো, এবং এই 13 বছরে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় কৃষি জমি কমেছে প্রায় 1,500 হেক্টর জমি, এবং পাশাপাশি এই যে এখানে অপরিকল্পিত নগরায়ন এবং বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এবং আমি এখন যে জায়গাটি আছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কৃষি জমি উপরে কিন্তু বাসাবাড়ি হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় নগরী 203 বর্গ কিলোমিটার এলাকায় এর আগে পৌরসভায় 15টি ওয়ার্ড ছিল, এরপরে নতুন করে যুক্ত হয়েছে আরো 17টি ওয়ার্ড, 18টি ওয়ার্ড, এবং এর আগের যে
ইউনিয়নগুলো ছিল সেই ইউনিয়নগুলো নিয়ে গঠিত হয়েছে এই রংপুর সিটি কর্পোরেশন বর্ধিত এলাকা। সেখানে যে নগরায়নের যে সুযোগ সুবিধা এখনো পর্যন্ত অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ পৌঁছায়নি, এবং সেই জায়গায় কিন্তু যেখানে পরিকল্পনা করে নগরটা সাজানোর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না। বিশেষ করে এই কৃষি জমি, এক ফসলি, দুই ফসলি, তিন ফসলি জমিগুলো নষ্ট করা হচ্ছে। এটি যদি পরিকল্পিত উপায়ে করা হতো তাহলে কিন্তু এই কৃষি জমির যে প্রভাবটা, কৃষি জমি কমে আসতেছে সেই প্রভাবটা কিন্তু কমে যেত। তো এটি নিয়ে কিন্তু নগরবিদ এবং সিটি কর্পোরেশনের কোনো ধরনের পরিকল্পনা নেই। আমরা কথা বলেছি নগর উন্নয়ন কর্তৃপক্ষ, নগরের এবং যারা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজ করে তারা বলছেন যে উদ্বেগজনক হারে যেভাবে কৃষি জমি কমছে এটি চলতে থাকলে আগামী 10 বছরে অনেক জমি কমে যাবে। এখনই সুযোগ, যেহেতু নতুন সিটি কর্পোরেশন, 205 বর্গের সিটি কর্পোরেশন, এই সিটি কর্পোরেশন পরিকল্পনা করে সাজালে কিন্তু অনেক ভালো হবে। যেখানে শুধু বাসাবাড়ি নয়, মিল কারখানা হচ্ছে, যদিও রংপুরে গ্যাস নেই, তারপরেও কিন্তু ছোট ছোট উদ্যোক্তারা নতুন শিল্প কারখানা গড়ছেন। এগুলো পরিকল্পিত উপায়ে এবং আবাসিক এলাকা এবং বিভিন্ন বাণিজ্যিক এলাকা যদি আলাদা করে ফেলা যেত, এবং বিভিন্ন টানেল এবং রাস্তাগুলো কিন্তু অনেক ছোট, এই কারণেই এই যে বিভিন্ন জায়গায় এই কৃষি জমি কমে আসতেছে, এবং বিভিন্ন বিভাগের 8 জেলা থেকে লোকজন এসে এখানে বাসাবাড়ি করছেন, সেটিও চাপ করছেন। এই জন্য পরিকল্পিতভাবে এই নগরায়ন ছাড়া এটি রোধ করা সম্ভব নয়। শাহবাজিদ আহমেদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের নজরদারিতে বিষয়টি আসবে এবং একটি আশু সমাধান হবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদ। ময়মনসিংহে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে ভূমি হুকুম দখল অফিসে ঘুষ লেনদেন ছাড়া মিলছে না জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ। চেক পেতে পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে জমির মালিকদের। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের নিয়োজিত দালালদের মাধ্যমে ভূমি হুকুম দখল অফিসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী এই ঘুষ নেয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা বলছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ সদর উপজেলার পুরনো ব্রহ্মপুত্র পাড়ের কোনাপাড়া গ্রামের কৃষক আসির উদ্দিন। বিভাগীয় প্রশাসনের সদর এলাকার আসির উদ্দিনের 39% 2 ফসলি জমি অধিগ্রহণ করা হয়। ক্ষতিপূরণ বাবদ 19,80,000 টাকা পাওয়ার কথা থাকলেও অফিস খরচের নামে দালাল চক্র তার এই টাকা থেকে 1,80,000 টাকা কেটে নিয়েছে। বিভাগের কোনাপাড়া গ্রামের কেবল আসির উদ্দিনই নন, পাড়ালক্ষ্মীর আলগি, জেলখানার চর ও চর গোবিন্দপুর সহ অধিগ্রহণ এলাকার অনেকেই ক্ষতিপূরণের চেক পেতে পদে পদে হয়রান হয়েছেন। এক পর্যায়ে ভূমি হুকুম দখল অফিসের দালাল সিন্ডিকেট চাহিদার 10% হারে ঘুষ দিতে বাধ্য হয়েছেন। 1980 থেকে সরকার অফিস খরচা তারা দালালরা বলছে আর কি, যে 19 শতকরা 10% রাখে 10% তারা নিয়ে গেছে 1,95,000 টাকা, আর বাকি টাকা আমি পাই গেছি 16,84,000 আসছি, বাদে আমি পাইছি 16 লাখ, এটি পাইছি আসি। বাকিটা তারা কইছে অফিস খরচ, খালি আমি না, আমরা অঞ্চল যা আছে আর যারা টাকা তুলছে সবই এই পরিচিত। ভূমি হুকুম দখল অফিসের এমন ঘুষ দুর্নীতির ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ ময়মনসিংহের বিশিষ্টজনেরা। দুদকের তদন্ত দাবি করেছেন তারা। এবং এটা তো ওপেন সিক্রেট একেবারেই। এলও অফিস 10% কমিশনের নিচে তারা হইলো মানে একটা ফাইলও পাস করে না, একটা টাকাও এলও অফিস থেকে বেরোয় না। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে এলও অফিস থেকে কমিশনের নামে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে যে ধরনের টাকা আদায় করা হচ্ছে, আমরা মনে করছি এটি বড় ধরনের দুর্নীতি এবং অপরাধ। এটা আমাদের কাছে এই খবরটা আছে, এটাও একটা সিন্ডিকেট হইতে পারে। অফিসের বাইরে এই সিন্ডিকেটের কারণেই এই যারা দিতে পারতেছে, কন্ট্যাক্ট করতেছে, তাদের চেক পাস হচ্ছে, এবং যারা করতেছে না তাদের চেকটা পাস হচ্ছে না। জেলার কর্মকর্তা হিসেবে, প্রধান কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসন কখনোই এই ধরনের দুর্নীতি হলে পরে এই দায় থেকে অব্যাহতি পেতে পারেন না, তিনিও এই দায়ের অংশীদার হবেন। এ নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার। প্লিজ, এটা একদম খুব শক্তভাবে বলতে চাই,
আমার বিভাগে কোনো জায়গায় যে কোনো জায়গায় যদি ওই এলএকেসের ক্ষতিপূরণের জন্য যে কেউ যদি কোনো টাকা পয়সা চায় আমরা স্ট্রেট ওর ডিপি করব। ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সদরে ব্রহ্মপুত্র নদের ওপারে পাড়ালক্ষ্মীর আলগি, গোবিন্দপুর, জেলখানার চর সেহরা ও চর ঈশ্বরদীয়া মৌজায় 950 একর জমি ছাড়াও স্টিল আর্চ ব্রিজ, রহমতপুর ব্রিজ ও বিভিন্ন সড়ক নির্মাণে 1000 একরের বেশি জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। হাসান আহমেদ, 71। মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্প স্থায়ীভাবে করা হবে এবং যত অবৈধ অস্ত্র আছে তা ধাপে ধাপে উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সফরের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা করছে স্থানীয়রা। তবে তাদের একাংশের দাবি স্থায়ী পুলিশ ক্যাম্প যেন এলাকার মধ্যবর্তী ও নিরপেক্ষ কোনো স্থানে স্থাপন করা হয়। এছাড়া এলাকার আলু চাষিদের দুর্দশার বিষয়ে তিনি বলেন, আলু চাষিরা যাতে ন্যায্য দাম পায় সেজন্য আমরা আলুর মূল্য নির্ধারণ করে দিব। মুন্সিগঞ্জবাসীদের একটা প্রাণের দাবি ছিল যে এখানে একটা পুলিশ ক্যাম্প করা, এইটা আল্লাহ দিলে মানে পার্মানেন্ট ক্যাম্প করা হয় নাই, বাট সাময়িকভাবে এটা খোলা হয়েছে, হয়তো একসময় পার্মানেন্ট হয়ে যাবে। এই ফাঁড়িটা আমরা স্থায়ী করার জন্য অলরেডি প্রপোজাল পাঠানো হয়েছে, এটা আমাদের হোম মিনিস্ট্রি থেকে এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রিতে চলে গেছে, হয়তো আল্লাহ দিলে এটা পার্মানেন্ট ফাঁড়ি হয়ে যাবে। নদীতে বাধা সৃষ্টি করে মৎস্য আহরণের দায়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তারের নির্দেশনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় 5 জেলেকে আটক করা হয়েছে। শনিবার উপজেলার লোভার হাওর সংলগ্ন টাকাটুকিয়া গ্রামের পাশে ভরতখাল নামক নদী থেকে তাদের আটক করা হয়। সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জাদুকাটা নদী পরিদর্শন শেষে ফেরার পথে বাঁশের বেড়া ও জাল দিয়ে মাছ ধরা দেখতে পেয়ে মৎস্য আহরণকারীদের আটক করার নির্দেশনা দেন। পরে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন এক অভিযানের মাধ্যমে পাঠান মিয়া, আবু বক্কর, আলী নূর আহমদ সহ 5 জনকে আটক করেন। নির্বাচন নিয়ে অনেকেই ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার সকালে টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাছ সেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে যারা বলেন পিআর পদ্ধতি না হলে নির্বাচন হতে দিবেন না, তারা ভুল করছে। এমন কিছু জনগণ মানবে না। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন প্রকার বীজ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় কৃষকদের হাঁস মুরগি ও গবাদি পশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসা শেষে বিভিন্ন প্রাণী ও মৎস্য ভ্যাকসিনও বিতরণ করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। শীর্ষ নেতৃত্ব যেখানে কৌশল ও জোট রাজনীতির হিসাব কষছে, সেখানে তৃণমূল পর্যায়ের রাজনীতিকদের ভাবনা অনেকটাই ভিন্ন। তারা দেখছেন মাঠ পর্যায়ে ভোটের বাস্তব চিত্র, মানুষের আস্থা আর অংশগ্রহণমূলক নির্বাচন। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024 সালের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোতে মোট ভোটার 23,51,929 জন। সে অনুযায়ী প্রতিটি আসনে প্রায় ডজন খানেক করে সম্ভাব্য প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এরই মধ্যে ঘোষিত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, গণসংযোগ ও নানা কর্মসূচিতে সরগরম নির্বাচনী মাঠ। মনোনয়ন দৌড়ে এখানে আছেন শিল্পপতিরাও। তাদেরকে কোন দল থেকে মনোনয়ন চাইবেন, কে মনোনয়ন পেতে পারেন, এ নিয়েও চলছে বিশ্লেষণ। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নারায়ণগঞ্জে রাজনীতির মাঠ নতুনভাবে সাজাচ্ছে বিভিন্ন দল। সেই সাথে দলের ভেতরেও চলছে পরিবর্তন। দেশি বিদেশি শত্রুরা যতই চক্রান্ত করুক, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল চক্রান্ত মোকাবেলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব। দৃশ্যমান যে সংস্কার, এগুলো যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সরকার আসবে, আমার মনে হয় সেই সরকারের অধীনে যে সংস্কারগুলো হয়, তাহলে সেই সংস্কারের সঠিক সংস্কার হবে। আর এখন আপনি যে সংস্কারটি করবেন, ওনার সংস্কার হওয়ার পরে যে নির্বাচন যদি আপনি দেন, নির্বাচনের পর আবার তিনি এসে সেই সংস্কারটি করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা নির্বাচন চাই,
যেই সময় ঘোষণা করা হয়তো এই সময়ের মধ্যে চাই, প্রয়োজনে ডিসেম্বর হইলেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা মিনিমাম যে ইস্যুগুলো দরকার, এটা আমাদের ইস্যু না, আমাদের বক্তব্য না, এটা ডক্টর ইউনূস সাহেবের প্রথম যে বক্তব্য ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, এই আলোচনায় কিন্তু এটা ছিল যে আমরা এগুলো করেই দেখব। 28 ফেব্রুয়ারি আমাদের পার্টি যখন গঠিত হয়, সেইখানে আমাদের প্রথম দফায় ছিল যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক চাই, এবং কয়েকদিন আগে আমরা 24 দফা ঘোষণা করছি 3 অগস্ট। সেখানে আমরা বলছি আমরা সেকেন্ড রিপাবলিক, অর্থাৎ আমরা গণপরিষদ ইলেকশন চাই। তো আমরা সেইটার কথা বারবার বলতেছি, আমরা এখনও বলতেছি যে গণপরিষদ অর্থাৎ জনগণের ম্যান্ডেট, জনগণের প্রকৃত যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট লাগবে। কারণ আমরা মনে করি সংসদের সংখ্যাগরিষ্ঠতা জনগণের প্রকৃত ম্যান্ডেট না। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচনের বিকল্প নেই, তবে দৃশ্যমান সংস্কারও প্রয়োজন। পাশাপাশি সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। একটা দল চাইছেন যে সংস্কার শেষ করে তারপর নির্বাচন, তার মানে কি রাজনৈতিক দলগুলোকে তারা বিশ্বাস করছেন না। সেই ক্ষেত্রে নির্বাচনে নির্বাচিত হয়ে আসার পরেও তো তারা এই সংস্কারকে ছুঁড়ে ফেলতে পারেন। তো আপনি তো এটা গ্যারান্টি দিতে পারছেন না। আবার একইভাবে নির্বাচনের ব্যাপারেও তো আপনার যে করে ফেলবেন কোনো রকম সংস্কার না করেই, এটাও তো আসলে সাধারণ মানুষ চায় না। তো দুটারই আমি দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে 3টি সংসদীয় আসনে সীমানা পুনরায় নির্ধারণের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। মনিরা কাজুরি, ৭১। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8 জন, আর গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 1 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 6 জন রোগী। স্বাস্থ্যকর্মীরা জানান, এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মশার উৎপাদন কম হয়েছে, সাথে জনসচেতনতাও বেড়েছে। মোহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। ডেঙ্গু আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি ফিরেছে সিলেট অঞ্চলের মানুষের। হাসপাতালগুলোতে কমে এসেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু প্রশাসনের উপর নির্ভর না করে নিজেদের সচেতন হতে হবে বলে জানায় এলাকার লোকজন। তারা বলেন, এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মশার উৎপাদন কম হয়েছে। যে সিলেটে প্রকোপ কম হওয়ার কারণ হচ্ছে আমাদের সচেতনতা, তারপরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণ বাড়িঘরের আশেপাশে আমাদের টব যেগুলা থাকে, জমানো পানি বা ফুলের টব, এগুলা পরিষ্কার রাখি। এভাবে যদি আমরা সবাই সচেতন হই, সিটি কর্পোরেশন তারা উদ্যোগী হন, তাহলে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে, থাকবে না। কমে গেছে মনে করি, যদি আমরা মনে করি যে আর আমাদের দেখতে হবে না বাচ্চা কাচ্চাদের, তাইলে কিন্তু হবে না। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা কমছে। 1 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8 জন, আর গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 1 জন। সবচেয়ে বেশি হচ্ছে লাখাইতে, এবং লাখাই হলো কি আমাদের হবিগঞ্জের শেষ যেটা মানে শেষ বর্ডার, এবং ঢাকার সবচেয়ে কাছে বা পার্শ্ববর্তী জেলা থেকেই আসছে বেশি। সিলেটে সেই তুলনায় প্রাদুর্ভাবটা কম হচ্ছে, কারণ সিলেটে এক হলো গিয়ে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মানে রেগুলারই বৃষ্টি হয়, যার জন্য যে জমে থাকার পানিটার সুযোগটা কম এবং মশার বিস্তারটা কম হচ্ছে, এটাই প্রধান কারণ। আর সিলেটে আগে থেকেই যে কিছুটা মানুষ মশাদের ভিতরে থাকার অভ্যাসটা আছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 6 জন রোগী। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, সিলেটের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, আপনার প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে, এবং এবার তো মশার যেটি বললো যে এখানে উৎপাদন কম হয়েছে এবং সেই সাথে জনসচেতনতাও বেড়েছে। এই বিষয়ে আসলে প্রশাসন কি বললো এবং স্থানীয়দের মতামত বা কি জানাবেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা অনেকটা কম। তারপরে এখন যত সময় যাচ্ছে অনেকটা স্থিতিশীল হচ্ছে। কারণটি হচ্ছে যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে, এবং আজকেও সিলেটে বৃষ্টি হচ্ছে। এবং সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল হবিগঞ্জের লাখাই যে এলাকাটি আছে, সেই লাখাই এলাকায়। এর কারণটি হচ্ছে যে
হবিগঞ্জ এবং ঢাকার দূরত্ব অনেকটা কম এবং এর কারণে সিলেটের হবিগঞ্জে বেশি আক্রান্ত হয়েছিলেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে চলিত মাসে পর্যন্ত 1 সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র সিলেট বিভাগে 8 জন আক্রান্ত হয়েছেন, তা অন্যান্য জেলার তুলনায় অনেক কম এবং 24 ঘন্টায় মাত্র সিলেট বিভাগে 2 জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সিলেটে যত সময় যাচ্ছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে। এর প্রধান কারণটি হচ্ছে আগে আমি আপনাকে বলেছিলাম যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমরা কথা বলেছি সিলেট বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক আনিসুর রহমানের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে সিলেট জেলাতে এখন ডেঙ্গুর আক্রান্ত নাই বললেই চলে, কিন্তু যেমন হবিগঞ্জে সবচেয়ে সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে বেশি, তারপর হচ্ছে সিলেটে ছিল মৌলভীবাজার এবং সুনামগঞ্জে, কিন্তু যত সময় যাচ্ছে বৃষ্টির কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে। এবং সাধারণ মানুষ বলছে যে যারা আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে আমাদেরকেও সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশে আঙ্গিনা যেমন ফুলের টব এবং ডাবের ছুলা সহ এসির পানি যেগুলো আছে এগুলো সবসময় আমরা যদি পরিষ্কার করি, আমরা সচেতন থাকি, তাহলে আমরা যে ডেঙ্গু আছে সেই ডেঙ্গু আক্রান্ত থেকে অনেকটা আমরা মুক্ত হব। এবং আমরা বিভাগীয় পরিচালক আনিসুর রহমান আরও বলেছেন যে যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বরে আক্রান্ত হন তাহলে কমপক্ষে 3 দিন যেন মশারির ভিতরে থাকে। এই সচেতনতা থাকলে আমরা ডেঙ্গু আক্রান্ত থেকে অনেকটা আমরা মুক্তি পাবো। এই ছিল সিলেট থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য। দিদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে সিলেটে, বিষয়ে দর্শক সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিত দিদার। 6 দিনেও নাটোর পৌরসভার ডায়রিয়ার প্রকোপের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ, তাই ডায়রিয়ার কারণ জানতে তদন্তে নেমেছে আইইডিসিআর এর 4 সদস্যের দল। আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 1300 ছাড়িয়েছে। নাটোর 250 শয্যা হাসপাতালে শুক্রবারও ভর্তি হয়েছেন প্রায় 50 জন রোগী। এদিকে পৌরবাসীর জোর দাবি এই সংক্রমণের সূত্র পৌরসভার সরবরাহ করা পানি। দর্শক আরো জানাচ্ছেন বুলবুল আহমেদ। কোনোভাবেই থামছে না নাটোর পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা, বঙ্গজল এলাকার ডায়রিয়া সংক্রমণ। গত 5 দিনে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 1300-র বেশি। শুধু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 600-র বেশি রোগী। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, সেনাবাহিনী আর পৌরসভা একযোগে কাজে নেমেছে। আক্রান্ত এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানি নিশ্চিত করতে বসানো হচ্ছে টিউবওয়েল, বিতরণ করা হচ্ছে বিশুদ্ধ পানির বোতল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছে জেলা প্রশাসন। সংক্রমণ শুরুর 6 দিনেও তার কারণ জানতে না পারায় আক্রান্ত এলাকার বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যেসব এলাকায় পৌরসভার সরবরাহ করা পানি পান করেছেন তারাই আক্রান্ত হয়েছেন। তাদের দাবি দীর্ঘদিন পানির লাইন অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। যারা পৌরসভার পানি খায় শুধুমাত্র তারাই হাসপাতালে, এছাড়া বাইরের কোনো রোগী নাই। কয়েকটা বছর হলে পানির ট্যাঙ্কি পরিষ্কার করে না, এই পাইপের পানি ওয়াশ হয় না। কোথাও হয়তো মাটির নিচে লিক হয়ে আছে, লিকের থেকে হয়তো নোংরা পানি যাচ্ছে। আমরা করছি পানির জন্য হচ্ছে, ওরা করছে না পানির দূষিত না, পানি ভালো আছে। তা কেন হচ্ছে এলাকায় হইল কেন? তবে সিভিল সার্জন বলছেন আক্রান্তের সংখ্যা কমে আসছে, হাসপাতালে নতুন রোগী কমছে। আইইডিসিআর এর গবেষক দল নমুনা সংগ্রহ করেছেন, তারা প্রতিবেদন দিলেই জানা যাবে মূল কারণ। যদিও তিনি মনে করেন পৌরসভার পানি থেকেই সংক্রমণটা হয়েছে। আমাদের যে গবেষণা টিমটি আছে তারা গবেষণা করে দেখছেন। আমরা আশাবাদী যে আমাদের এই পরিস্থিতির একটি সঠিক রিপোর্ট আমরা পাবো এবং ভবিষ্যতে আমাদের একটা প্রতিকারের প্রস্তুতিও আমাদের থাকবে। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ বলছেন তারা সংক্রমণের কারণ জানতে তদন্ত টিম গঠন করেছেন। কারণ জানা গেলে দূর করা হবে সমস্যা। যে টিমটি সরেজমিনে পরিদর্শন করছে বা যাচাই করছে, তদন্ত করছে, তাদের কাছ থেকে মৌখিকভাবে জেনেছি এখন পর্যন্ত কোনো লিকেজ আমরা পাইনি। যদি কোনো লিকেজ পাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা নাটোর পৌরসভা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত সংক্রমণের কারণ বের করে তা প্রতিকারের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি নাটোর পৌরবাসীর। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। নাটোরের ডায়রিয়া পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ডায়রিয়ার কারণ জানতে তো নাটোরে একটি তদন্ত টিম গিয়েছে আইইডিসিআর এর, তারা আসলে কি বলল পর্যবেক্ষণের পর জানাবেন, এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের মতামত কি এই বিষয়টি নিয়ে? আসলে কানিজ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন
যে আইডিসিআর এর যে টিম এসেছিল তারা কিন্তু এটার নমুনা সংগ্রহ করেছে এবং তারা বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে। এরপরে তারা ঢাকায় ফিরে গিয়েছেন এবং এগুলো তারা ল্যাবে টেস্ট করবেন। তারপরে এগুলোর ফলাফল কিন্তু 4-5 দিন লেগে যাবে এরকম বলেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। একই সাথে তারা বলছেন যে সংক্রমণের যে হার সেটি কমে এসেছে এবং এখন রোগী প্রতিদিন ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমছে। গতকাল রাতেই প্রায় 20 জনের মতো নারী পুরুষ শিশু মিলিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর ভিতরে যারা আক্রান্ত হয়ে আগে এসেছিলেন তারাও চিকিৎসা নিচ্ছেন এবং এখানকার নার্সরা বলছেন যে যারা ভর্তি রোগী আগে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুবই খারাপ অবস্থা এরকম রোগীর সংখ্যা খুব কম। আমরা একটু এখানে কর্তব্যরত যিনি নার্স তার কাছে একটু জানতে চাই যে ডায়রিয়া পরিস্থিতি কি হয় এখন। বর্তমানে ডায়রিয়া পরিস্থিতি ভালো, ভারত দিকে চলে এসেছে, ভালোর দিকে এখন। নতুন রোগী রাত্রে ভর্তি হয়েছে 10টা। আচ্ছা, এখন যেটা বলছিলেন ওনারা যে রোগী ভর্তির সংখ্যা কমে এসেছে এবং হাসপাতালে যারা রোগী চিকিৎসা নিচ্ছেন তাদেরও অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর বাইরে আমরা যে এই সদর হাসপাতালে দেখেছিলাম যে বিভিন্ন ক্লিনিক থেকে এবং নার্সিং ইনস্টিটিউট থেকে তারা কিন্তু নার্সদেরকে নিয়ে এসেছিল চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তাদেরকে কিন্তু এখন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফেরত দেওয়া হয়েছে। তার মানে এই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা মনে করছেন যে পরিস্থিতি তাদের কিছুটা নিয়ন্ত্রণে। তবে এখন পর্যন্ত কিন্তু এই কেন এই সংক্রমণ হলো ডায়রিয়ার সেটির কারণ অনুসন্ধান করা যায় নাই এবং যদি এই কারণ বের করা না যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান না হলে এই রোগ থেকে কিন্তু রোগীরা পরিত্রাণ পাবেন না এবং এর সংক্রমণ কিন্তু অন্য এলাকায় আবার পুনরায় ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। কানিজ বলবো ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নাটোরের ডায়রিয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। গাজীপুরের কাপাসিয়ায় কৃষি কথা নিয়ে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা কৃষক দল। শনিবার বিকেলে কাপাসিয়ার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফার 27তম প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। অনুষ্ঠানে একে একে 15 থেকে 20 জন কৃষক তাদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। লালমনিরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির 8ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার মিশন মোড়ে এ সম্মেলনের আয়োজন করে লালমনিরহাট জেলা কমিটি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন। লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ময়েজুল ইসলাম ময়েজ এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকার অবৈধভাবে ক্ষমতায় ছিল। তারা মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল, যা ভবিষ্যতে আর হতে দেয়া যাবে না। শেরপুর সদর উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ 14টি ইউনিয়নের আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি এবং 126টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা শহরের স্বপ্নিল কমিউনিটি সেন্টারের হল রুমে আয়োজিত বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম। সদর উপজেলা বিএনপির সভাপতি হজরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী বিএনপিকে নির্বাচনে জয় করতে ইউনিয়ন পর্যায়ের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের কমিটিতে চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত নেতাকর্মীদের বেছে নেওয়া হবে। এছাড়া দলের দুর্দিনে যারা কাজ করেছে এমন ত্যাগী নেতাদের সমন্বয়ে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই কাজিরবাগ ফাজিল মাদ্রাসা মাঠে এর উদ্বোধন করেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। অনুষ্ঠানে নতুন সদস্যদের হাতে সদস্য পদ ফর্ম হস্তান্তর করা হয় এবং সদস্য নবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলকে আরও
সুসংগঠিত করার আহ্বান জানানো হয়। ফ্যাসিস্টের দোসরদের প্রতি নমনীয়তা না দেখিয়ে সরকারের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের প্রধান সমন্বয়ক সার্জিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড় কুলি শ্রমিক ইউনিয়ন কার্যালয় অফিসে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে তিনি গণমাধ্যম কর্মীদের কথা বলেন। আর দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, যারা জাতীয় পার্টিকে ধরে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পরিকল্পনা করছে তারা আসলে নির্বাচন চায় না, তারা বাংলাদেশে একটি গৃহযুদ্ধ লাগাতে চায়। আমরা স্পষ্ট করে বলি, যেভাবে আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কুষ্টিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এমএফসি ফুটবল একাদশ। শনিবার বিকেলে কুমারখালী উপজেলার চর সাদিপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব ও এমএফসি ফুটবল একাদশ অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে এমএফসি ফুটবল একাদশ একটি গোল দিয়ে হারায় প্রতিপক্ষ ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবকে। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়। দর্শক, চলছে দেশজোড়া সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।